বক্তব্য কি? Let X be a metric space and F is a subset of X. F is a subset of X. Then F is closed if and only its complement FC is open. অর্থাৎ এখানে আমরা বলতে চেয়েছি F একটা মেট্রিক স্পেস X এর সাবসেট দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে F যদি ক্লোজ হয় তাহলে তার কমপ্লিমেন্টটা ওপেন হবে। X ক্লোজ হলে তার কমপ্লিমেন্টটা ওপেন হবে। পক্ষান্তরে F কমপ্লিমেন্টে যদি ওপেন হয় তাহলে F কে ক্লোজ প্রমাণ করতে হবে। তাহলে এটাই আমাদের করণীয়। ক্লোজ ধরে আমাদের কমপ্লিমেন্ট প্রমাণ করতে হবে, আবার পক্ষান্তরে কমপ্লিমেন্ট ধরে আমাদের ক্লোজ প্রমাণ করতে হবে। অথবা এটাকে আমরা অন্য একটা কথা বলতে পারি, দ্যাট ইজ কন্টেইনস অল অফ ইটস লিমিট পয়েন্টস। যতগুলো লিমিট পয়েন্ট থাকবে F সেটে, যতগুলো লিমিট পয়েন্ট থাকবে সেই লিমিট পয়েন্টগুলো যদি F সেটেরই সদস্য হয় তাহলে আমরা বলবো সেটটা ক্লোজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি ক্লোজ সেটের সংজ্ঞা আমরা দুইভাবে দিয়েছি। সেই সংজ্ঞাটার কথা বা ডেফিনিশনটার কথা একটু স্মরণ করি। প্রথমে আমরা বলেছি একটা সেটকে ক্লোজ সেট বলা হবে যদি তার কমপ্লিমেন্টটা ওপেন হয়। মানে F সেটকে ক্লোজ বলবো যদি F সেটের কমপ্লিমেন্টটা ওপেন হয়। আরেকভাবে বলেছি F সেটকে ক্লোজ বলা হবে যদি F সেটের যতগুলো লিমিট পয়েন্ট আছে সবগুলো লিমিট পয়েন্টে যদি F সেটের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ F একটা সেট, তার লিমিট পয়েন্ট আছে এবং সেই লিমিট পয়েন্টটা কিন্তু দুইভাবে থাকতে পারে। লিমিট পয়েন্টটা F সেটের ভেতরেও থাকতে পারে, লিমিট পয়েন্টটা F সেটের বাইরেও থাকতে পারে। এখন বলা হচ্ছে ক্লোজ তখনই আমরা বলবো যদি লিমিট পয়েন্টগুলো ক্লোজ সেটের A সেটের ভেতরে থাকে। আমরা A সেট নিব, A সেটের ভেতরে যদি লিমিট পয়েন্ট থাকবে তাহলে এই সেটটাকে আমরা ক্লোজ সেট বলবো। আশা করি আমাদের আমরা স্টেটমেন্টটা লিখলাম, আমরা এখন প্রমাণ দিব। আমরা শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এটা করণীয়, যদি F কে আমি ক্লোজ ধরে তাহলে আমাদের প্রমাণ করতে হবে এর কমপ্লিমেন্টটা ওপেন। আবার পক্ষান্তরে আমরা F কমপ্লিমেন্টকে ওপেন ধরে F কে ক্লোজ প্রমাণ করব। প্রথমে আমরা তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা F কে ক্লোজ সেট ধরে নিলাম, আমরা প্রমাণ করব। F complement is open. আমরা F কে ক্লোজ ধরে নিলাম, আমরা প্রমাণ করব F কমপ্লিমেন্টটা ওপেন হবে। অর্থাৎ যতগুলো লিমিট পয়েন্ট আছে দ্যাট ইজ বলতে পারি দ্যাট ইজ কন্টেইনস অল ইটস লিমিট পয়েন্ট, দ্যাট ইজ কন্টেইনস অল অফ ইটস লিমিট পয়েন্টস। তার সবগুলো লিমিট পয়েন্ট ওই সেটের মধ্যে থাকবে। তাহলে এটা হলো আমাদের করণীয়। তাহলে খেয়াল করি আমরা F যে ক্লোজ সেট ধরলাম, তাহলে F ক্লোজ সেট ধরার কারণে আমরা যে লিমিট পয়েন্ট ধরবো তাহলে আমাদের প্রমাণ আমরা তাহলে জেনে জানবো বা এখানে যেটা দেওয়া আছে তার প্রেক্ষিতে বলতে পারি তাহলে লিমিট পয়েন্টগুলো F সেটের ভিতরেই থাকবে। তাহলে প্রথমে আমরা এখানে একটা ছবি দিই ছোট করে। এটা মেট্রিক স্পেস X, আমরা পূরক সেটের শর্ত জানি। তাহলে এই সেটটা যদি F হয় তার পূরক বা কমপ্লিমেন্টটা হবে এটা F সেটের কমপ্লিমেন্ট। তাহলে F সেটের কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের এটা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি F সেটের কোনো সদস্য F কমপ্লিমেন্টের মধ্যে থাকবে না, আবার F কমপ্লিমেন্টের কোনো সদস্য F এর মধ্যে থাকবে না। তাহলে যেহেতু F এর কমপ্লিমেন্ট এইটা, আবার এইটা যদি ওপেন হয় তাহলে আমাদের করণীয়টা কি? আমি আবার বলছি F কে আমরা ক্লোজ
ধরে নিলাম আমাদের এটাকে ওপেন প্রমাণ করতে হবে। পরবর্তীতে আমরা কি করব, এফ কমপ্লিমেন্টকে ওপেন ধরে এটাকে ক্লোজ প্রমাণ করব। আর আমরা জানি একটা সেট যদি ক্লোজ হয় তাহলে তার লিমিট পয়েন্টগুলো ওই সেটের মধ্যেই থাকবে, তার লিমিট পয়েন্টগুলো ওই সেটের মধ্যেই থাকবে। তাহলে আমাদের এফ কমপ্লিমেন্টটাকে ওপেন প্রমাণ করতে হবে, এটা আমাদের করণীয়। আমরা প্রথমে এইভাবে বলতে পারি ইফ শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে যে কথাটা বলছি সেটা প্রথমে যদি বলি, আমি প্রথমে ধরে নিলাম, আমরা ধরে নিলাম এফ সেটটা এমটি সেট, এফ কমপ্লিমেন্ট সেটটা এমটি সেট। আর আমরা জানি এমটি সেট ইজ ওপেন, তাহলে এফ কমপ্লিমেন্ট যদি আমরা ফাই ধরে, তাহলে ফাই যেহেতু ওপেন তাহলে এফ কমপ্লিমেন্ট কি হবে, ওপেন। তাহলে সে কথাটা আমরা এখানে বলে দিয়েছি, এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন, যেহেতু সেট এমটি সেট ইজ ওপেন। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। এগেইন আমরা এবার যদি আমরা এইভাবে ধরি, তাহলে লক্ষ্য করি আমরা এখানে বলছি কি এবার এফ কমপ্লিমেন্টটা এমটি সেট না। এবার যদি এমটি সেট না হয় তাহলে আমরা অবশ্যই তাহলে এফ কমপ্লিমেন্টের মধ্যে কমপক্ষে একটা উপাদান পাবো। তাহলে ওই ধরনের একটা উপাদান আমরা ধরলাম কত, পি বিলংস টু এফ কমপ্লিমেন্ট। তাহলে পিটা এই সেটের মধ্যে আছে, তাহলে পি এফ কমপ্লিমেন্টের মধ্যে আছে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারি, আমরা বলতে পারি তাহলে এফ কমপ্লিমেন্টের পি যদি এফ কমপ্লিমেন্টের মধ্যে থাকে তাহলে পি অবশ্যই এফ এর মধ্যে নেই, যেহেতু এফ এর কমপ্লিমেন্ট হচ্ছে এটা আর এর কমপ্লিমেন্ট হবে এটা। কাজেই এই সেটের কোনো সদস্য এই সেটের ভিতরে থাকবে না, আবার এই সেটের সদস্য কোনো এই সেটের ভিতরে থাকবে না। যেহেতু পি বিন্দু এফ কমপ্লিমেন্টের মধ্যে আছে, তার কাজে পি বিন্দু এফ এর মধ্যে নেই, পি বিন্দু এফ এর মধ্যে নেই। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, খেয়াল করে আমাদের এফ কমপ্লিমেন্ট ওপেন প্রমাণ করতে হবে। ওপেন প্রমাণ করার শর্ত কি, একটা সেট কখন ওপেন হয়? আমরা বলতে পারি ওই সেটের যে নেইবারহুডগুলো, যতগুলো বিন্দুতে নেইবারহুড তৈরি করা যাবে, তাহলে যদি একাধিক বিন্দুতে নেইবারহুড তৈরি করা যায় তাহলে ওই সেটটাকে ওপেন সেট বলা হবে। অথবা কোনো বিন্দুকে সেন্টার করে, অর্থাৎ আমরা বলতে পারি পি বিন্দুকে সেন্টার করে এবং একটা রেডিয়াস ধরে যদি আমরা একটা ওপেন স্পেয়ার তৈরি করি, সেই স্পেয়ারটা যদি এর সাবসেট হয় তাহলে আমরা তখন সেই সেটটাকে কি বলতে পারি, সেই সেটটাকে ওপেন সেট বলতে পারি। তাহলে আমাদের এই ধরনের কাজে বলতে হবে। তাহলে এখান থেকে এখন আমরা কি বলতে পারি, শিক্ষার্থী খেয়াল করো, আমরা বলেছি এফ সেটটা ক্লোজ সেট, ধরেছি এফ সেটটা ক্লোজ সেট, এবং আমরা জানি এফ সেট যেহেতু ক্লোজ এবং তার লিমিট পয়েন্টটা এফ সেটের মধ্যে থাকে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পি বিন্দু এফ এর মধ্যে নেই। পি বিন্দু এফ এর মধ্যে যেহেতু নেই তাহলে পিটা অবশ্যই লিমিট পয়েন্ট হবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ তাহলে এখান থেকে আমরা সহজে দেখতে পাচ্ছি P is not a limit point of F. P তাহলে F এর লিমিট পয়েন্ট না, P F এর লিমিট পয়েন্ট না, কিন্তু আমাদের F কিন্তু ক্লোজ দেওয়া আছে। হ্যাঁ, F কিন্তু ক্লোজ দেওয়া আছে। তাহলে কাজে আমরা বলতে পারি as F is closed
and P not belongs to F. P কারণ আমরা জানি কোন সেট হতে গেলে লিমিট পয়েন্টটা ওই সেটের মধ্যে থাকতে হবে, কিন্তু এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি P বিন্দু F এর মধ্যে নেই, তার কাজে P বিন্দু F এর লিমিট পয়েন্ট হবে না, কিন্তু F টা ক্লোজ দেওয়া আছে, কাজে P বিন্দু F এর মধ্যে নেই। তাহলে এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি P যদি F এর মধ্যে না থাকে তাহলে এর মধ্যে আছে। আমরা এইবার একটা যে কোনো একটা রিয়েল নাম্বার নেব, পজিটিভ রিয়েল নাম্বার নেব আর তাহলে সেই কথা বলি implies that there exists a r greater than 0 such that তাহলে শিক্ষার্থী বৃন্দ খেয়াল করি, হ্যাঁ, there exists a real number r greater than 0 such that s of pr intersection f equal to হয়। এখানে একটু বোঝার চেষ্টা করি এটার অর্থ কি। এটা হলো পি কে সেন্টার করে, এই যে এখানে পি বিন্দু আছে আমাদের, পি বিন্দুকে সেন্টার করে এবং আগে রেডিয়াস ধরে একটা স্কয়ার তৈরি করেছে, এইরকম একটা স্কয়ার তৈরি করেছে, যে স্কয়ারটার নাম হচ্ছে আমাদের এস অফ পি আর, যে স্কয়ারটার নাম হচ্ছে এস অফ পি আর, যে স্কয়ারটা এর মধ্যে আছে, কিন্তু তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এফ এর মধ্যে নেই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এফ এবং এফ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কমন নেই। তাহলে কাজে এই যে স্কয়ারটা আমরা তৈরি করলাম সেই স্কয়ারটা তো এফ কমপ্লিমেন্টের একটা অংশ, তাহলে তার মধ্যে তার সাথে এফ এর কোনো কমন থাকার প্রশ্নই ওঠে না। বা আমরা চিত্র থেকে, হ্যাঁ, এই জন্য আমরা চিত্রটা দিলাম, চিত্রটাকে তুমি খেয়াল করো, তাহলে এই স্কয়ার এবং এই এফ এর মধ্যে কোনো কমন নেই, এফ এর মধ্যে কোনো কমন নেই। তাহলে এটা যেহেতু কমন নেই তাহলে আমরা এই কথাটা বলতে পারি implies that P belongs to S of PR। চিত্র থেকে দেখা যাচ্ছে P বিন্দু এই স্কয়ারের মধ্যে আছে, আবার পরিষ্কার বোঝা যাচ্ছে স্কয়ারটা হচ্ছে আমাদের F কমপ্লিমেন্টের একটা সাবসেট, F কমপ্লিমেন্টের একটা সাবসেট। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সেটকে ওপেন সেট করব যদি আমরা স্কয়ার তৈরি করতে পারি, একাধিক বিন্দুতে স্কয়ার তৈরি করতে পারি ওই সেটের মধ্যে, এবং ওই বিন্দুটা ওই স্কয়ারের মধ্যে থাকবে এবং স্কয়ারটা যদি সাবসেট হয় তাহলে আমরা তখন ওই সেটকে কি সেট বলবো, তখন ওই সেটকে আমরা ওপেন সেট বলবো। এখান থেকে আমরা বলতে পারি implies that F complement is open। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আমাদের প্রথম অংশ অর্থাৎ আমরা সেটটাকে ক্লোজ সেট ধরলাম, ক্লোজ সেট ধরে তার কমপ্লিমেন্টটাকে ওপেন প্রমাণ করলাম। এবার আমাদের করণীয় কি, এবার উল্টা কাজ, অর্থাৎ আমাদের এবার এফ কমপ্লিমেন্টকে ওপেন ধরে এফ কে ক্লোজ প্রমাণ করতে হবে, অর্থাৎ যতগুলো লিমিট পয়েন্ট আছে সবগুলো এর মধ্যে থাকতে হবে। Conversely, বিপরীত ক্রমে
শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমরা বলতে কি আমরা এবার এফ কমপ্লিমেন্টকে ওপেন করলাম। আমাদের প্রমাণ করতে হবে এফ ইজ ক্লোজ, অর্থাৎ দ্যাট ইজ কন্টেইনস অল অফ ইটস লিমিট পয়েন্টস, অর্থাৎ যতগুলো লিমিট পয়েন্ট আমরা পাবো তাহলে সেটা ওই সেটের মধ্যে থাকতে হবে, সেই লিমিট পয়েন্টগুলো ওই সেটের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা যদি এমন একটা লিমিট পয়েন্ট ধরি যে লিমিট পয়েন্টগুলো এর মধ্যে থাকতে হবে, তাহলে আমরা ধরে নিই লিমিট পয়েন্টটা that PVA সেক্ষেত্রে খেয়াল করো, আমাদের প্রমাণ করতে হবে এফ সেটটা ক্লোজ, অর্থাৎ আমরা যে লিমিট পয়েন্ট ধরবো সেই লিমিট পয়েন্টটা অবশ্যই এফ এর মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা কি এখানে যে কাজ করলাম সেটা হচ্ছে পি কে আমরা এফ এর লিমিট পয়েন্ট ধরলাম, কিন্তু বললাম পি বিন্দুটা এফ এর মধ্যে নেই, অর্থাৎ তাহলে এই কাজটাকে আমাদের মিথ্যা প্রমাণ করতে হবে। এটা যদি মিথ্যা প্রমাণ করতে পারি তখন আমরা বলবো পি বিন্দুটা এফ এর মধ্যে আছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, আমরা পি কে এফ এর লিমিট পয়েন্ট ধরলাম কিন্তু পি বিন্দুটা এফ এর মধ্যে নেই। আমরা জানি লিমিট পয়েন্ট দুই ভাবে হয়, লিমিট পয়েন্টটা সেটের মধ্যে থাকতে পারে, আবার লিমিট পয়েন্টটা সেটের বাইরে থাকতে পারে। আমরা লিমিট পয়েন্টটাকে কোথায় ধরলাম, লিমিট পয়েন্টটা সেটের বাইরে ধরলাম, যেহেতু পি বিন্দু এফ এর মধ্যে নাই। তারপরে এখন লক্ষ্য করি পি বিন্দু যদি এফ এর মধ্যে না থাকে তাহলে পি বিন্দু কার মধ্যে থাকবে, পি বিন্দু অবশ্যই এফ কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি then P belongs to F complement. সেক্ষেত্রে আমরা বললাম P বিন্দু F এর মধ্যে নেই, তাহলে P অবশ্যই F কমপ্লিমেন্টের মধ্যে আছে। আমরা যে কাজগুলো এর আগে করলাম ঠিক ওই রকম কাজ করতে চাই। তাহলে এখানে আগের মতন আমরা ধরলাম আর গ্রেটার দেন 0 সাজ দ্যাট, বলতে পারি আমরা আগে যে কাজটা করলাম সেটা আমরা উল্টা ভাবে চিন্তা করছি, সাজ দ্যাট লেখা যায় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, পি বিন্দুটা তাহলে এখানে আমরা বলতে পারি পি বিলংস টু সেক্ষেত্রে খেয়াল করো, এবার কিন্তু আমরা এফ কমপ্লিমেন্টকে ওপেন ধরেছি। তাহলে এফ কমপ্লিমেন্ট যেহেতু ওপেন, তাহলে এফ কমপ্লিমেন্ট ওপেন হওয়ার অর্থ কি, তাহলে ওর ওই ওপেন সেটের ভিতরে অবশ্যই ওপেন স্কয়ার আছে এবং পি বিন্দু ওই ওপেন স্কয়ারের মধ্যে থাকবে এবং ওপেন স্কয়ারটা এফ কমপ্লিমেন্টের কি হবে, সাবসেট হবে। আমরা আগের ক্ষেত্রে দেখলাম ঠিক এই কাজটা আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে এইখান থেকে আমরা তাহলে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এস শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই লাইনটা বোঝার চেষ্টা করো। তাহলে আগের লাইনটা আমরা ওপেন স্কয়ার তৈরি করলাম, এবার আমরা বলছি যে স্কয়ারটা তৈরি করা আছে এই স্কয়ারটার সাথে যদি আমরা এফ এর ইন্টারসেকশন করি, এর সাথে যদি এফ এর ইন্টারসেকশন করি তাহলে এখানে লক্ষ্য করে তাহলে এর মধ্যে কোনো কমন বিন্দু নেই, কারণ আমরা জানি এফ এবং এফ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন করলে এমটি সেট হবে, অর্থাৎ এই দুই জনের মধ্যে কোনো কমন নেই।
কিন্তু এই দুইজনকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কিন্তু এক্স পাবো না। যাই হোক, সেটা আমরা সে প্রসঙ্গে এখানে আনছি না। আর এফ এবং এফ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কমন নেই, তাহলে কাজেই এই দুইজনের মধ্যে যদি কোনো কমন না থাকে তাহলে এস এই স্কয়ারটাতে এফ কমপ্লিমেন্টের সাবসেট, সেটা তাহলে এই সেটটা তাহলে আরও ছোট। তাহলে কাজেই এফ এর সাথে এর আরও কোনো কমন বিন্দু থাকবে না। তাহলে এখন লক্ষ্য করো, কমন বিন্দু যদি এই শর্তটা নট ইকুয়াল টু 5 হতো তাহলে আমরা বলতাম পি দ্য লিমিট পয়েন্ট অফ এফ। তাহলে এই লিমিট পয়েন্ট হওয়ার শর্ত কি? লিমিট পয়েন্ট হওয়ার শর্তটা হলো যে স্কয়ারটা তৈরি করবো সেই স্কয়ারটাকে পি বিন্দু বাদ দিলে এবং এটার সাথে ইন্টারসেকশন করলে সেটা নট ইকুয়াল টু 5 হবে। কিন্তু আমরা এখানে চিত্র থেকে দেখতে পাচ্ছি এটা নট ইকুয়াল টু 5। তাহলে যেহেতু ইকুয়াল টু 5, তাহলে আমরা এখান থেকে বলতে পারি P is not a limit point of f. এই কন্ডিশন থেকে আমরা বলছি f is not a limit point of f। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমাদের এখানে কি ধরা আছে? আমরা বলেছি এখানে p is the limit point of f, p is the limit point of f, কিন্তু বলেছিলাম কি p not equal to f। তাহলে এটার উপর বেসিস করে বা এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই কাজগুলো করলাম। করার পর কি লক্ষ্য করছি p টা লিমিট পয়েন্টও f এর লিমিট পয়েন্টও হচ্ছে না। তাহলে কাজে আমরা যেটা ধরেছি, অর্থাৎ যে কাজটা করেছি p not equal to f, তাহলে এই ধরাটা সঠিক না, ভুল। তাহলে এই ধরাটা ভুল হয়ে গেছে। তাহলে কাজেই p বিন্দু অবশ্যই তার মধ্যে থাকতে হবে, p বিন্দু অবশ্যই এর মধ্যে থাকতে হবে। এই কথাটাকে আমরা বলতে পারি which is the contradiction of অপ্রাসঙ্গিক বা মানে বিপরীতমুখী হওয়া। তার কাজে আমরা বলবো, অতএব আমরা বলতে পারি hence p belongs to f। আবার বলছি, আমরা p কে লিমিট পয়েন্ট ধরেছি এবং বলেছি p f এর মধ্যে নেই। p f এর মধ্যে নেই, তাহলে p f কমপ্লিমেন্টের মধ্যে আছে, আর f কমপ্লিমেন্ট যেহেতু ওপেন, তাহলে এইখানে এই অংশটাতে আমরা কি লিখলাম? এই অংশটা আমরা লিখলাম ওপেন সেটের যে শর্ত, সেই শর্তগুলো আমরা এখানে প্রয়োগ করলাম। সেই শর্ত প্রয়োগ করার পর আমরা এসে দেখলাম p is not a limit point of f, p f এর লিমিট পয়েন্ট হচ্ছে না। তাহলে কাজে এখানে আমরা যেটা ধরেছি তাহলে এই ধরাটা সঠিক না, এই ধরাটা ভুল। তাহলে কাজে p f এর মধ্যে নেই, এই কথাটা সঠিক না। তাহলে কাজে p f এর মধ্যে আছে। আর এখন লক্ষ্য করি p f এর মধ্যে আছে মানে কি? p লিমিট পয়েন্ট f এর মধ্যে আছে। আর আমরা জানি লিমিট পয়েন্ট যদি কোনো সেটের মধ্যে থাকে তাহলে ওই সেটটাকে আমরা কি সেট বলবো? ওই সেটটাকে বলবো ক্লোজ সেট। তাহলে কাজে আমরা বলতে পারি, এখান থেকে বলতে পারি implies that f is closed। তাহলে এখান থেকে আমরা বলতে পারি f is closed। তাহলে আমাদের সেটটা ক্লোজ সেট হয়ে গেল। তাহলে একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্ষেত্রে প্রমাণ করলাম ক্লোজ ধরে ওপেন, f কমপ্লিমেন্টকে ওপেন প্রমাণ করলাম। দ্বিতীয় ক্ষেত্রে f কমপ্লিমেন্টকে ওপেন ধরে f কে ক্লোজ প্রমাণ করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের একটা ডেফিনিশন হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট অফ এ সেট।
একটা সেট ধরতে হবে, আমরা ধরি পরে then a point p belongs to x is called a আমরা এখানে এই কাজটা এখানে করে নিই and শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে বললাম x be a metric space and a is a subset of x এবার বলছি then a point p belongs to x p belongs to x p metric space এর মধ্যে একটা কোনো বিন্দু আছে সেই বিন্দুটাকে আমরা কি বলবো is called an interior point interior and is called an interior point of x তাহলে এই বিন্দুটাকে আমরা interior point বলবো if there exists r greater than 0 such that শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি এখানে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি প্রথমত x একটা মেট্রিক স্পেস দেওয়া আছে a মেট্রিক স্পেসের একটা সাবসেট আমরা মেট্রিক স্পেস থেকে যে কোনো একটা বিন্দু পি নিলাম ওই বিন্দুটাকে আমরা a সেটের ইন্টেরিয়র পয়েন্ট করব if there exists r greater than 0 যদি পজিটিভ নাম্বার r পাওয়া যায় such that এরূপে p belongs to s of p r অর্থাৎ s of p r মানে একটা স্কয়ার যে স্কয়ারটা হচ্ছে আমাদের এর সাবসেট অর্থাৎ এটাকে যদি আমরা চিত্র সাহায্যে চিন্তা করি তাহলে আমরা এভাবে বলতে পারি x একটা আমাদের x বা xd মেট্রিক স্পেস এ হলো একটা তার সাবসেট এখানে আমরা যে কোনো একটা বিন্দু p নেই যে কোনো একটা বিন্দু p নিব p বিন্দুটা কার মধ্যে আছে x এর মধ্যে আছে এখানে দিলেও অবশ্যই x এর মধ্যে আছে এখন আমরা p কে কন্টেইন করে r কে সেন্টার p কে সেন্টার ধরে এবং r কে রেডিয়াসের একটা স্কয়ার তৈরি করব যে স্কয়ারটার নাম আমরা দিলাম এই স্কয়ার যে স্কয়ারটার নাম আমরা দিয়েছি s of pr তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো এই চিত্রটা কি খেয়াল করো p বিন্দুটা স্কয়ারের মধ্যে আছে স্কয়ারটা কার সাবসেট এর সাবসেট যদি এই রকম ঘটনা ঘটে তাহলে আমরা বলবো p is an interior point of x প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটা কথা স্মরণ করে দিই আমরা নেইবারহুড অফ এ সেট করেছি তাহলে নেইবারহুড অফ এ সেটের যে শর্ত এটাও কিন্তু একই শর্ত তাহলে শুধু আমরা তখন সেখানে কি বলেছি তখন আমরা এখানে বলেছি let x be a metric space and a is a subset of x then a point p belongs তখন আমরা বলেছিলাম then a point p belongs to x এটাকে লিমিট পয়েন্ট এটাকে আমরা নেইবারহুড করে নেই তখন আমরা বলেছি then a is called অর্থাৎ সেটটাকে আমরা এখানে যে একটা সেট তৈরি করলাম a সেট ওই a সেটটাকে আমরা নেইবারহুড করেছি কার p বিন্দু শর্ত কিন্তু একই তাহলে আমরা এখানে যেটা বলতে চাই এখানে আমরা বলছি p is an interior point of x অক্ষান্তরে যখন আমি নেইবারহুড করব a is a neighborhood of p তাহলে p is an interior point of a and a is a neighborhood of p তাহলে কাজে আমরা কোন থিওরাম অনেক সময় দেখা যায় আমাদের যে থিওরাম দেওয়া থাকে সেটা আমরা নেইবারহুডের নেইবারহুড ব্যবহার করেও প্রমাণ করতে পারি অথবা ইন্টেরিয়র পয়েন্ট ব্যবহার করেও সেটা আমরা প্রমাণ করি তাহলে এবার আমরা বলছি একটা সেটের মধ্যে একাধিক লিমিট পয়েন্ট থাকতে পারে একাধিক ইন্টেরিয়র পয়েন্ট থাকতে পারে যে একাধিক ইন্টেরিয়র পয়েন্ট নিয়ে যে সেটটা তৈরি করা হবে তাকে বলা হবে ইন্টেরিয়র অফ এ সেট বলা হয় আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা এখান থেকে আসি এরপরে হচ্ছে আমাদের ইন্টেরিয়র পরিবর্তে আমরা এবার বলবো এক্সটেরিয়র
exterior point of a set. Exterior point of a set বলতে কি বলি? এটাও থাকুক, তারপরে আমরা দেখি। তাহলে সেক্ষেত্রে বিন্দু তাহলে এবার আমরা যেভাবে বলবো লেট এক্স দিবে, আমরা চাচ্ছি একই কথা বলে যেন একাধিক কাজ আমরা করতে পারি, সেজন্য ভাষাগুলা যেন সেম থাকে, তাহলে তোমাদের মনে রাখতে অনেকটা সুবিধা হবে। এই কারণে আমি এটা একই ভাষা ব্যবহার করব। লেট এক্স দিবে মেট্রিক স্পেস এন্ড a is the subset of x, then a point, এখানে আমি বলছি then a point p belongs to x is called an interior, পরিবর্তে আমি লিখব এখানে exterior। Exterior point of a, exterior point of a, exterior point of a, if there exists r greater than 0 such that, এবার আমরা যেটা বলতে চাচ্ছি such that, এবার যেটা ঘটবে যে স্পেয়ারটা আমরা তৈরি করব s of pr এর সাথে a সেটের কোনো কমন থাকবে না, অর্থাৎ এই যে আমি এখানে যে স্পেয়ারটা তৈরি করেছি সেই স্পেয়ারটা a সেটের ভিতরে থাকবে না, অর্থাৎ এখানে যে স্পেয়ারটা তৈরি করেছি আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের a সেট, এটা a সেট, একটা স্পেয়ার তৈরি করি, যে স্পেয়ারের সেন্টারটা হচ্ছে আমাদের p, এটার নাম হচ্ছে আমাদের s of pr। শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a সেট আর এটা হলো একটা স্পেয়ার, এবং এই দুইজনের মধ্যে কোনো কমন, এটা আমি ভুল লিখেছি, এটা হচ্ছে যদি কোনো কমন বিন্দু না থাকে, অর্থাৎ এমটি সেট হয়, স্কয়ার এবং এ সেটের মধ্যে যদি কোনো কমন বিন্দু না থাকে, তখন আমরা এই পি বিন্দুকে বলবো পি দ্যান এক্সটেরিয়র পয়েন্ট অফ এ। পি বিন্দুকে বলা হবে এ সেটের এক্সটেরিয়র পয়েন্ট, পি বিন্দুকে বলা হবে এ সেটের এক্সটেরিয়র পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কাজে আমরা এখানে এবার ইন্টেরিয়র পয়েন্টের সাথে এটার পার্থক্য কি? ইন্টেরিয়র পয়েন্টের ক্ষেত্রে যে আমরা স্পেয়ারটা তৈরি করি সেই স্পেয়ারটা এ সেটের ভিতরে তৈরি হয়, আর এক্সটেরিয়র পয়েন্টের ক্ষেত্রে যে আমরা যে স্পেয়ারটা তৈরি করি সেটা এ সেটের বাইরে হবে। বাইরে হলে তাহলে দেখা যাবে স্পেয়ারের সাথে এ সেটের কোনো কমন পাওয়া যাবে না, কোনো কমন বিন্দু থাকবে না। যদি না থাকে তাহলে আমরা বলবো এ সেট পি বিন্দুকে বলবো পি দ্যান exterior point of A, is an exterior point of A। এরপরে আছে আমাদের বাউন্ডারি পয়েন্ট। বাউন্ডারি পয়েন্টটা লিখছি না, বাউন্ডারি পয়েন্টটা আমরা মুখে মুখে বলতে পারি, অর্থাৎ যে সেটের কোনো ইন্টেরিয়রও নেই, তার কোনো ইন্টেরিয়রও নেই, এক্সটেরিয়র পয়েন্টও নেই, ইন্টেরিয়র পয়েন্টও থাকবে না, এক্সটেরিয়র পয়েন্টও থাকবে না, তাহলে এই ধরনের পয়েন্টকে বলা হবে বাউন্ডারি পয়েন্ট। এই ধরনের পয়েন্টকে বলা হবে বাউন্ডারি পয়েন্ট। আমরা এমনি একটা নর্মাল একটা উদাহরণ দিই, যেমন আমরা বলতে পারি আমি তো এখানে একটা যদি সেট এইভাবে, এটা আমি নিলাম 1 2 ইন্টারসেকশন 2 3। শিক্ষার্থী খেয়াল করো, এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 1 2, এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 2 3। এখন হয়তো তোমরা দেখে হয়তো অনেকে ভাবতে পারো এই দুটা সেটের আমি যেহেতু ইন্টারসেকশন করেছি, আর দুটা সেটের মধ্যে কমন নিতে চাই, এই দুটো সেটের মধ্যে কমন বিন্দু কত? তুমি অনেকে হয়তো ভাবতে পারো এর কমন বিন্দুটা হচ্ছে 2, কিন্তু শিক্ষার্থী খেয়াল করে এটা কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যালের প্রান্ত বিন্দুগুলো সেটের সদস্য না, তাহলে এটা যখন আমি চিন্তা করবো তখন কিন্তু 2 বিন্দুটা সেটের সদস্য না, আবার যখন এটা চিন্তা করবো তখন 2 বিন্দুটাও সেটের সদস্য না। কাজে ইন্টারসেকশন করলে 2 বিন্দুটা আমরা হয়তো মনে করতে পারো 2 বিন্দু তো দুইটার সাথে আছে, কিন্তু আসলে তো আমি ওপেন ইন্টারভ্যাল দেওয়ার কারণে এই প্রান্ত বিন্দু সেটের সদস্য না, এই প্রান্ত বিন্দু সেটের সদস্য না, কাজে এটা ইন্টারসেকশন করলে কিন্তু আমরা এমটি সেট পাবো। তাহলে এই ধরনের ঘটনা ঘটলে তাহলে আমরা
এখন তাহলে আমরা এই টু বিন্দুকেই বলবো বাউন্ডারি পয়েন্ট। এই টু বিন্দুকেই বলা হবে বাউন্ডারি পয়েন্ট, যেটা ইন্টেরিয়র পয়েন্টও হবে না, এক্সটেরিয়র পয়েন্টও হবে না। তাহলে এই ধরনের সেটকে বলা হবে, এই ধরনের পয়েন্টকে বলা হবে বাউন্ডারি পয়েন্ট। এখানে আমরা রিয়েল অ্যানালাইসিসের সাথে অনেক প্রাসঙ্গিক কিছু টার্ম আছে যেগুলো আমরা বললাম, এগুলো সবই তোমার রিয়েল অ্যানালাইসিসের সঙ্গে আছে। এখানেও আমরা সেই কথাগুলোই বলছি, তবে এটা আমরা এখানে যেটা বলছি সেটা মেট্রিক স্পেসের সাপেক্ষে। তাহলে এইরকম আমাদের এখানে যে শর্ত আছে সেটা হলো কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স। কনভার্জন অফ সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি? সিকোয়েন্সের চিহ্নটাকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। কার্লি ব্রেসেট তোমার এভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা যায়, হাফ ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা যায়, সেকেন্ড ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করা যায়। আমি এই ব্র্যাকেটটা চুজ করলাম, লেট এক্সএন দিয়ে সিকোয়েন্স ইন এ শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি একটা সিকোয়েন্স কনভার্জন হওয়ার অর্থ হলো ওই সিকোয়েন্সের লিমিটের মান থাকবে। একটা সিকোয়েন্স কনভার্জন হওয়ার অর্থ ওই সিকোয়েন্সের লিমিটের মান আছে। তাহলে আমরা এক্সএনকে একটা সিকোয়েন্স ধরলাম মেট্রিক স্পেসের মধ্যে, তাহলে এই সিকোয়েন্সটাকে আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স বলতে চাই। এই সিকোয়েন্সকে কনভার্জেন্ট সিকোয়েন্স যদি বলতে চাই, তাহলে এই সিকোয়েন্সের কি থাকতে হবে? এই সিকোয়েন্সের লিমিটের মান থাকতে হবে। say xn converges to a converges অর্থ it is convergent, converges to x belongs to x। আবার বলছি কনভার্জেন্ট হওয়ার কোনো সিকোয়েন্স কনভার্জন হলে ওই সিকোয়েন্সের লিমিটের মান থাকবে। তাহলে আমরা ওই এক্সএনটা সিকোয়েন্স এবং তার একটা মান ধরে নিলাম, সেই মানটা হচ্ছে আমাদের স্মল এক্স, ভাবলে এলও ধরতে পারি, কোনো অসুবিধা নেই, যে কোনোটাই ধরতে পারি। এক্স বিলংস টু এক্স মেট্রিক স্পেসের মধ্যে আছে, যদি সেই শর্ত মানে ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি d of xn x equal to 0। যদি এই শর্তটা মানে, তাহলে আমরা এই শর্ত যদি মানে, তাহলে আমরা বলতে পারবো দ্যাট ইজ, এখান থেকে আমি এই ফর্মুলা লিখতে পারি, দ্যাট ইজ লিমিট xn ইকুয়াল x। এই ফর্মটার সাথে আমরা সবাই পরিচিত। অর্থাৎ এখানে আমরা ম্যাট্রিক স্পেসের প্রথমের দিকে পড়েছি, ম্যাট্রিককে আমরা এইভাবে লিখতে পারি ডি অফ, খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স মাইনাস ওয়াই। কনভার্জেন্ট সিকোয়েন্স অন্তত তুমি অবশ্যই এইরকম দেখে থাকবা, যে রিয়েল অ্যানালাইসিসে সেটা দেখে থাকবে এইভাবে, মডুলাস এক্স এন মাইনাস এল, এল না লিখে আমরা এখানে এক্স ব্যবহার করেছি, মাইনাস এল লেস দেন এপসিলন। এটাকেই তুমি লিমিটিং ফর্মে লিখেছিলা এইভাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু কত?
xn ইকুয়াল টু m এইভাবে লিখেছিলাম আমরা, কিন্তু ঠিক ওইভাবে এখানেও লিখছি। আচ্ছা, তাহলে দেখো এইটাকেই আমরা এই ফর্মে লিখতে পারি, অর্থাৎ এখানে x ব্যবহার করব, l এর পরিবর্তে x ব্যবহার করেছি, এটার মিনিংই হলো এটা, হ্যাঁ, অথবা এটা। তাহলে আবার বলছি xn একটা সিকোয়েন্স দেওয়া আছে কোন ম্যাট্রিক স্পেস x এর মধ্যে, আমরা ওই xn সিকোয়েন্সকে কনভার্জেন্ট সিকোয়েন্স বলবো। আর আমরা জানি একটা সিকোয়েন্স কনভার্জন হলে তার লিমিটের মান থাকবে, আমরা ধরে নিলাম সেই লিমিটের মান হচ্ছে কত, x, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি d অফ d মানে কিন্তু ম্যাট্রিক, অর্থাৎ ডিসটেন্স ফাংশন, d অফ xn x ইকুয়াল টু কত, 0। তাহলে ওকে আমরা এই ফর্মও লিখতে পারি, যেটা আমাদের পরিচিত ফর্ম হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু x। হ্যাঁ, এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু, এটা কিন্তু আমরা এপসিলন ডেল্টার সাহায্যে প্রকাশ করতে পারি, সেটাও আমরা একটু লিখে দেখাই। শিক্ষার্থীবৃন্দ, এটা খেয়াল করো, এটার অর্থ হচ্ছে আমাদের, এটার অর্থ হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইজ ইকুয়াল টু x। আমি এই ফর্মুলা লিখলাম, তাহলে তুমি অ্যাবসলিউট ভ্যালু ফর্মে আমরা এখন ব্যবহার করব, if for all epsilon greater than 0, হ্যাঁ, এটা যেটা তুমি রিয়েল অ্যানালাইসিসে যে ভাষা ব্যবহার করেছেন ঠিক ওই ভাষায় আমি লিখছি, for all epsilon greater than 0। তারপরে লিখেছিলাম আমরা there exists m belongs to n such that এভাবে লিখেছিলাম তুমি, such that modulus xn minus x less than epsilon, এটা লিখেছিলাম। আমরা লিখবো ম্যাট্রিকের সাহায্যে, অর্থাৎ এই ফর্মে, অর্থাৎ d of xn x less than epsilon, আর দুটো সেম, এটাতে এক এই ফর্মও ব্যবহার করতে পারি, এই ফর্ম, হ্যাঁ, আমরা যেহেতু ম্যাট্রিক স্পেস ব্যবহার করছি, অতএব আমরা এই আকারে লিখবো, এই ফর্মে লিখবো। হ্যাঁ, আর এখানে আমাদের বলা আছে, লিখবো এখানে all n greater than equal to n। শিক্ষার্থীবৃন্দ, তুমি রিয়েল অ্যানালিসিসে যে কনভার্জেন্স সিকোয়েন্স করেছিল তার সাথে অবশ্যই মিলে দেখবা, হুবহু একই জিনিস, শুধু আমরা এখানে ব্যবহার করলাম কি, ম্যাট্রিক ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, সবাই ভালো থাকো, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।